লেখিকা সুচরিতা দত্তর কনক চাপা। অর্ঘ্যদ্বীপের জন্ম কলকাতার কাছে শহরতলিতে। সেখানেই তার বেড়ে ওঠা, পড়াশোনা। তার এই গাছপালাহীন কংক্রিটের জঙ্গল ভালো লাগে না, প্রকৃতি তাকে টানে। তাই ছুটি কাটানো মানে প্রকৃতির কোলে। ছোটবেলা থেকে স্কুলের ছুটি পড়লে বাবা মায়ের সাথে সে ঘুরতে যেত পাহাড়ে বা জঙ্গলে। তাই তাদের ভারতবর্ষের বেশিরভাগ পার্বত্য অঞ্চল প্রাকৃতিক জঙ্গল ঘোরা হয়ে এসেছে। ওই কটা দিন যেন অর্ঘ্য প্রাণ খুলে নিঃশ্বাস নেয়, চোখ ভরে দেখে সবুজের সমারোহ। সরকারি বড় অফিসার শুভ্রদীপ সরকার ও সবিতা সরকারের একমাত্র সন্তান হল অর্ঘ্যদ্বীপ সরকার। মা সরকারি বিদ্যালয়ের শিক্ষিকা। বিয়ের অনেক বছর বাদে জন্মেছিল অর্ঘ্যদ্বীপ, তাই বাবা মায়ের খুব আদরের সন্তান। ছোটবেলা থেকে খুব দুরন্ত, সাহসী আর ছিল ভীষণ যুক্তিবাদী। বড় হয়ে যখন কলেজে ভর্তি হলো, তখন তার যুক্তিবাদিতা বন্ধুদের মধ্যে আলোচনার বিষয় ছিল। বন্ধুরা তাকে দেখলে আড়ালে বলতো, ওই এসে গেলেন যুক্তিবাদী অর্ঘ্যদ্বীপ। মা তাকে দ্বীপ নামে ডাকত। দ্বীপ বিজ্ঞান নিয়ে ফার্স্ট ক্লাস পেয়ে মাস্টার্স করতে ক্যালকাটা ইউনিভার্সিটিতে ভর্তি হলো। তার লক্ষ্য ছিল সিভিল সার্ভিস পরীক্ষা। সে চায় ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি করতে। প্রকৃতির কোলে থাকার যে কি আনন্দ, সেটা সে প্রতিদিন উপলব্ধি করতে চায়। তার জন্য সে বাড়ি থেকে দূরে থাকতেও প্রস্তুত, কারণ সে ভালো করেই জানে এই চাকরি করতে হলে তাকে বাড়ি থেকে দূরে গিয়েই থাকতে হবে। সেই লক্ষ্যেই সে এগিয়ে চলেছে। সেই বহু প্রতীক্ষিত দিনটি চলে এলো, যার জন্য তিল তিল করে ছোটবেলা থেকে নিজেকে প্রস্তুত করেছে দ্বীপ। আজ সেই স্বপ্ন পূরণের দিন। এর জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে তাকে। কলেজে ভর্তি হয়ে ভালোবেসেছিল তিতলি নামে একটি মেয়েকে, কিন্তু নিজের ভালোবাসার কথা কোনোদিন জানায়নি তিতলিকে। পাছে তার মনোযোগের ব্যাঘাত ঘটে, সে লক্ষ্যভ্রষ্ট হয়। সকাল থেকে দুরু দুরু বক্ষে অপেক্ষা। তারপর জানতে পারল সেই বহু প্রতীক্ষিত খবর, সে ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরিটা পেয়েছে। সে ডিভিশনাল ফরেস্ট অফিসার মনোনীত হয়েছে। বাবা মা প্রথমে একটু আপত্তি করেছিল। ছোট থেকে কোনোদিন কাজ ছাড়া করেননি ছেলেকে। ছেলের স্বপ্নের চাকরি যে তাকে তাদের থেকে দূরে নিয়ে যাবে, আবার ছেলের স্বপ্নকেও অস্বীকার করতে পারবেন না তারা, তাই রাজি হওয়া। দ্বীপ চাকরি জীবনের প্রথম পোস্টিং পেল উত্তরবঙ্গে। বাবা মায়ের সাথে কতবার যে ঘুরতে গিয়েছে সেখানে। কোচবিহার ডিভিশনাল ফরেস্ট অফিসার নিযুক্ত হয়েছে সে। এর আগেও সে গিয়েছে ওখানে। কোচ রাজাদের তৈরি কোচবিহার রাজবাড়ি দেখেছিল সে। অপূর্ব সুন্দর সে রাজবাড়ি। দর্শন করেছিল কোচ রাজাদের কুলদেবতার মন্দির মদনমোহন ঠাকুরবাড়ি। কিন্তু কর্মক্ষেত্রে যাওয়ার আগে তাকে নিতে হবে প্রশিক্ষণ, সব রকম পরিস্থিতির সাথে মোকাবিলা করার জন্য। তারপর নির্দিষ্ট দিনে জিনিসপত্র নিয়ে সে পৌঁছল নিউ কোচবিহার স্টেশনে। স্টেশনের বাইরে তার জন্য ফরেস্ট ডিপার্টমেন্টের জিপ অপেক্ষা করছিল তাকে নিয়ে যাওয়ার জন্য। সেখানে পৌঁছানোর পর দ্বীপ জানতে পারল তার নির্দিষ্ট বাংলোতে কিছু সারাইয়ের কাজ হচ্ছে, তাই কিছুদিনের জন্য তার থাকার ব্যবস্থা হয়েছে অন্য এক জায়গায়। জিপে করে দ্বীপ গিয়ে পৌঁছল শহর থেকে একটু দূরে খানিকটা নিরিবিলি জায়গায়। একটি কাঠের সুন্দর বাংলোর সামনে সে জিপ থেকে নামল। বাংলোটি দেখে মনে হচ্ছে প্রকৃতির কোলে যেন পটে আঁকা ছবি। একতলা বিরাট সুদৃশ্য বাংলো, জানলাগুলোয় সুদৃশ্য রঙিন কাচ লাগানো। বাড়িটির সামনে বিরাট ফুলের বাগান, একপাশে আবার কতগুলো থাকার ঘর। সবকিছু খুব সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে। একপাশে খোদিত আছে বাড়িটির নাম শ্যামলী। দ্বীপ গেট খুলে বাংলোতে প্রবেশ করতে একজন বুড়ো মতো লোক তাকে নমস্কার করে দাঁড়ালো। তার নাম রামদিন। সেই সব দেখাশোনা করে। তার কাছেই জানতে পারল বাংলোর বর্তমান মালিক বীরেন্দ্রনারায়ণ রায় কাজের সুবিধার জন্য শহরের বাড়িতে থাকেন। অর্ঘ্যদ্বীপের আগে তার জায়গায় যে অফিসার ছিলেন তিনি বীরেন্দ্রবাবুকে খুব ভালো করে চিনতেন। তিনি যাওয়ার আগে দ্বীপের থাকার ব্যবস্থা এখানে করে দিয়ে গেছেন। রামদিনই সব কিছু দেখাশোনা করেন, তাই তাকে কোনো কিছু নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না। শুধু রামদিন দ্বীপকে জানালো সন্ধ্যের আগে সব ব্যবস্থা করে সে তার বাড়ি চলে যাবে। এখন যেন দ্বীপ স্নান করে দুপুরের খাবার খেয়ে নেয়। শুধু একটু অসুবিধা হলো বাংলোতে কোনো ইলেকট্রিসিটি নেই। যেহেতু এখানে কেউ থাকে না, তাই তার প্রয়োজনও পড়ে না। দ্বীপের অসুবিধে হবে না, কারণ এখন শীতকাল। আর উনি তো বেশি দিন এখানে থাকবেন না, ওনার বাংলো ঠিক হলে ওখানে চলে যাবেন। এদিকে বাড়িতে সবিতা দেবী অস্থির হয়ে উঠলেন। তার দ্বীপ এখনো পৌঁছানো সংবাদ দিল না।
তখন তো আর মোবাইল ফোন ছিল না। অর্ঘ্যদীপ রামদিন কাকাকে জানালো তার স্নানের জন্য একটু গরম জলের ব্যবস্থা করতে। এর মধ্যে সে একবার তার অফিস থেকে ঘুরে আসছে। জিপে করে অফিসে পৌঁছে সবার আগে অফিসের টেলিফোন থেকে ফোন করে তার মাকে তার পৌঁছনোর সংবাদ দিল। সে তার মাকে জানালো তার বাংলোতে রিপেয়ারিংয়ের কাজ চলছে, তাই কদিন সে অন্য একটি বাংলোতে থাকবে, সেখানে টেলিফোন নেই, তার মা যেন চিন্তা না করে। ফোন করলে তিনি যেন তার অফিসের টেলিফোনই ফোন করেন। বাংলোতে ফিরে দীপ দেখল রামদিন তার স্নানের জল রেখে দিয়েছেন। স্নান সেরে খাবার টেবিলে এসে দেখল গরম গরম ভাত, ডাল, ভাজা আর দেশি মুরগির ঝোল। রামদিন কাকার রান্নার হাতটিও বেশ। খাওয়া দাওয়ার শেষে দীপ একটু বাংলোটা ঘুরে দেখল। অনেকটা জায়গা জুড়েই বাড়িটা, চারপাশ পাঁচিল দিয়ে ঘেরা। ভেতরে অনেক ঘর, অবশ্য বেশিরভাগ ঘরই বন্ধ করে রাখা। তার জন্য বরাদ্দ ঘরটিতে এসে ফিরে এলো। বেশ সুন্দর পরিপাটি করে সাজানো বড় ঘর। মাঝে একখানা বড় খাট, খাটের পাশে ছোট একটি টেবিল আর উল্টো দিকে একটি ড্রেসিং টেবিল রয়েছে। জানলাগুলোতে লম্বা লম্বা ভারী পর্দা ঝুলছে। এমনিতে দুপুরে ঘুমোয় না দীপ, কিন্তু আজ ধকলের জন্য তার খুব টায়ার্ড লাগছে, তাই বিছানায় শুতেই সে ঘুমিয়ে পড়ল। রামদিনের ডাকে ঘুম ভাঙল দীপের। দেখল বিকেল হয়ে গিয়েছে, ঘড়িতে 5টা বাজে। সামনের বারান্দায় এসে বসল সে। দেখল এরই মধ্যে বেশ শীত করছে। রামদিন গরম গরম চা নিয়ে এলো। বাড়িটির সম্বন্ধে দীপের খুব কৌতূহল হলো। রামদিনকে দেখে বোঝা যায় বেশ পুরনো লোক। তার থেকে জানতে পারল তার মালিক রাজেন্দ্র নারায়ণ রায় বাড়িটি তৈরি করেছিলেন। বিরাট ধনী ছিলেন তিনি। 2-3টে চা বাগান, কাঠ চেরাইয়ের কল, তাছাড়া আরও অনেক ব্যবসা ছিল। এখন সব কিছু তার ছেলে বীরেন্দ্র নারায়ণ দেখাশোনা করে। দীপ কৌতূহলবশত রামদিনের কাছে জানতে চাইল বাড়িটির নাম শ্যামলী কেন। রামদিন বলল শ্যামলী ছিলেন বীরেন্দ্র নারায়ণের জন্মদাত্রী মা, মানে রাজেন্দ্র নারায়ণের স্ত্রী। সবাই রাজেন্দ্র নারায়ণকে বড় কর্তা বলতো। গিন্নিমা শুধু বীরেন্দ্র নারায়ণকে জন্মই দিয়েছেন, কারণ তাকে জন্ম দিয়েই তিনি গত হয়েছিলেন। মানুষ করেছিলেন তাকে অন্য একজন। বেশ ভালো লাগছিল দীপের পুরনো কথা শুনতে। সে তখন জিজ্ঞাসা করল, এত সুন্দর বাড়ি থাকতে বীরেন্দ্র নারায়ণ কেন থাকে না এখানে? রামদিন কাকা কি একটা বলতে গিয়েও থেমে গেলেন। তার রাতে রান্না করতে দেরি হয়ে যাবে এই বলে সেখান থেকে উঠে গেলেন। চারদিকে সন্ধে নামছে, ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছে। ঠান্ডা লাগছে, তবুও বারান্দা থেকে উঠতে ইচ্ছা করছে না দীপের। তবুও উঠে গিয়ে গায়ে একটা চাদর জড়িয়ে আবার বারান্দায় চেয়ারটিতে এসে বসল। চারিদিকে এই যে সবুজের সমাহার, এটাই তো উপলব্ধি করতে চায় সে। বাংলোটা শহর থেকে বেশ খানিকটা দূরে। এখান থেকে জঙ্গলটা দেখা যায়। বাংলোটির বেশ খানিকটা দূরে কিছু বাড়ি ঘর রয়েছে। সকালের দিকে বাজার বসে সেখানে। এরই মধ্যে রামদিন কাকা এসে জানালো রাতের খাবার টেবিলে চাপা দেওয়া আছে, সে যেন তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ে, আর রাতের বেলায় ঘরের বাইরে যেন বের না হয়। তার ঘরে মোমবাতি, দেশলাই দেওয়া আছে, আর খাওয়ার ঘরে তিনি মোমবাতি জ্বেলে এসেছেন। রামদিন আবার সকাল বেলায় আসবেন। আবার যাওয়ার সময় পই পই করে তিনি দীপকে বলে গেলেন তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়তে, আর কেউ ডাকলেও দরজা খোলার দরকার নেই। দীপ ঘড়িতে দেখল সন্ধে 7টা বাজে। রামদিন গেট বন্ধ করে চলে গেলেন। দীপ সেই দিকে খানিকক্ষণ তাকিয়ে রইল। অনেক প্রশ্ন তার মনে উদয় হলো। চারিদিকে অন্ধকার, ঝিঝি পোকা ডাকছে, তবে চারিদিকে একটা মিষ্টি চাঁদের আলো ছড়িয়ে আছে। মনে হয় পূর্ণিমা আসতে আর বেশি দেরি নেই। দীপ বরাবরই বেশ সাহসী আর নির্ভীক, কিন্তু সম্পূর্ণ একাকী এই পরিবেশে তার ভালো লাগছে না। খানিক পরে সে খাবার টেবিলে চাপা দিয়ে রেখে যাওয়া খাবার খেয়ে ঘরে গিয়ে বিছানায় শুলো। বেশ ঠান্ডা লাগছে, তাই কম্বলটা বেশ করে মুড়ি দিয়ে নিল। আজ অনেকক্ষণ ভাত ঘুম দিয়ে উঠেছে সে, তাই সহজে ঘুম আসতে চাইল না, আর এত তাড়াতাড়ি ঘুমানোর অভ্যেসও তার নেই। বিছানায় খানিকক্ষণ এপাশ ওপাশ করল। পর্দার ফাঁক দিয়ে এক চিলতে আলো ঘরের মেঝেতে এসে পড়েছে। অনেকক্ষণ পর কখন যেন সে ঘুমিয়ে পড়েছে। ঘুম ভাঙল সকালে রামদিন কাকার ডাকে। কাকা জানতে চাইল রাতে কোনো অসুবিধে হয়েছে কিনা। দীপ বলল কোনো অসুবিধে হয়নি তার। ফ্রেশ হয়ে নিয়ে গরম গরম চায়ের কাপ হাতে বারান্দায় এলো দীপ। রামদিন কাকা বাগানের ফুল গাছ পরিচর্যায় ব্যস্ত। চা শেষ করে বাগানে নেমে এলো দীপ। কত রকমের ফুল গাছ, কত নাম তার। কাকা তাকে ফুলের নামগুলো বলতে লাগলো।
কাকা বলে চলল, এখন কি আর দেখছেন, আগে যখন বড় কর্তা বেঁচে ছিলেন তখন কত রকম ফুলের গাছ ছিল। গিন্নিমা ফুল গাছ খুব ভালোবাসতেন, বড় কর্তাও অনেক ফুল গাছের চারা এনে দিত। হঠাৎ দীপ জানতে চাইল, আচ্ছা রামদিন কাকা, বাংলোর পাশের ওই ঘরগুলো কিসের? কাকা বললেন, আগে চাকর বাকররা থাকতো এইসব ঘরে, এখন আর কেউ থাকে না। যতদিন বড় কর্তা বেঁচে ছিলেন সেও থাকতো, কিন্তু বড় কর্তা মারা গেলেন আর ছোট কর্তাও এখান থেকে শহরে চলে গেলেন, তাই এখন আর থেকে কি হবে? দীপ কাকাকে তার স্নানের জন্য গরম জল দিতে বলল। স্নান সেরে ব্রেকফাস্ট টেবিলে সে কাকাকে বলল, আজ দুপুরে সে খাবে না, অফিসে অনেক কাজ আছে আর এরিয়া পরিদর্শনে যেতে হবে, সে বিকেলবেলায় ফিরবে। ফিরতে ফিরতে সন্ধে পেরিয়ে গেল। দীপ জিপ থেকে বাংলোর সামনে নেমে দেখল যে রামদিন কাকা বাগানে পায়চারি করছে। কাকাকে সে বলল, একটু দেরি হয়ে গেল। কাকা যেন তাকে 1 কাপ গরম গরম চা দেয়। কাকা তাকে বলল, টেবিলে খাবার চাপা দেওয়া আছে। আর তার আসতে দেরি হচ্ছে দেখে কাকা চা করে ফ্লাক্সে রেখে দিয়েছে। দীপ যেন হাত মুখ ধুয়ে চা কাপে ঢেলে খেয়ে নেয়। কাকার আজ একটু তাড়া আছে। কাকার এত ব্যস্ততার কারণ দীপ বুঝতে পারল না, তবে সে কাকার চোখে মুখে একটা উদ্বেগের ছায়া লক্ষ্য করেছিল। 2-3 দিন বেশ কেটে গেল। একদিন সন্ধেবেলায় রামদিন কাকা চলে যাওয়ার পরও দীপ বারান্দায় বসে আছে। চারদিকে জ্যোৎস্নার আলো যেন চুইয়ে পড়ছে। আজ পূর্ণিমার রাত। দীপ একটা ব্যাটারি চালিত রেডিওতে হালকা করে গান শুনছে। মনে হয় গান শুনতে শুনতে তার চোখটা একটু লেগে গিয়েছিল। হঠাৎ তার ঘুমটা ভেঙে গেল। সে যেন অন্য কারো উপস্থিতি অনুভব করল। দীপ মনে মনে হাসল এরকম ভাবার জন্য। খাবার টেবিলে গিয়ে দেখল মোমবাতি প্রায় শেষ হয়ে এসেছে। খাবারগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। তার আর খেতে ইচ্ছে করল না, অনেক রাতও হয়েছে। তাই সে শুতে চলে গেল ঘরে। বিছানায় শুয়ে কম্বলটা মুড়ি দিয়ে খানিকক্ষণ শুয়ে রইল। আজ যেন কেমন একটা অস্বস্তি হচ্ছে। শুধু মনে হচ্ছে সে একা নেই, অন্য আর কেউ আছে। আজ রাতের জ্যোৎস্না যে বড় মায়াবী। ঘুম এলো না চোখে। সে খানিকক্ষণ জানলার ধারে দাঁড়িয়ে রইল। চারদিক চুপচাপ, জনমানব শূন্য। খানিকক্ষণ পর সে বিছানায় এসে শুয়ে ঘুমিয়ে পড়ল। হঠাৎ একটা চাপা শব্দে দীপের ঘুমটা ভেঙে গেল। সে কান খাড়া করে শোনার চেষ্টা করল। মনে হচ্ছে পাশের বারান্দা দিয়ে কেউ হাঁটছে। তার নুপুরের শব্দ শোনা যাচ্ছে। প্রথমে দীপ ভাবল এসব তার মনের ভুল। সে ঠিক করলো একবার গিয়ে দেখবে। তখন তার রামদিনের কথা মনে পড়ল। রামদিন তাকে বারণ করেছিলেন দীপ যেন রাতে ঘরের বাইরে বের না হয়, কিন্তু শব্দটা তো থামছে না। না, তাকে একবার দেখতেই হবে। এই ভেবে গায়ে শালটা জড়িয়ে সে উঠে পড়ল। দরজা খুলে পাশের বারান্দায় গিয়ে দাঁড়ালো। রঙিন কাচ দিয়ে চাঁদের আলো এসে পরিবেশটাকে আরও মোহময়ী করে তুলেছে। সে চাঁদের আলোয় দূরে স্পষ্ট দেখতে পেল একটা নারী মূর্তির ছায়া। তাকে যেন ইশারায় তার অনুসরণ করতে বলছে। এই শীতের রাত্রেও দীপ যেন ঘেমে উঠল। প্রথমে সে ভাবল সে ঠিক দেখছে তো। বরাবরের সাহসী নির্ভীক দীপও খানিকটা ভয় পেয়ে গেল। সেই মোহময়ী নারী যেন তাকে হাতের ইশারা করছে। মনে সাহস সঞ্চয় করে সে ছায়া মূর্তিকে অনুসরণ করাই ঠিক করল। দীপ সেই ছায়াকে অনুসরণ করতে লাগলো। হঠাৎ ক্যাচ করে একটা দরজা খুলে গেল। ছায়া মূর্তিটির পেছনে পেছনে দীপও সেই ঘরে প্রবেশ করল। ঘরটি বেশ ছিমছাম, তবে চারিদিকে ধুলোর পুরো আস্তরণ। বেশ বুঝতে পারল এই ঘরে কেউ আসে না কখনো। আলমারির একটা পাল্লা সশব্দে খুলছে আর বন্ধ হচ্ছে, অথচ ঘরে এতটুকু হাওয়া খেলছে না। দীপ আলমারির কাছে এসে দাঁড়াতে পাল্লাটির খোলা পড়া বন্ধ হয়ে গেল। হঠাৎ এক ঠান্ডা হিমেল হাওয়া তাকে স্পর্শ করে গেল। তার কানে কানে যেন কেউ বলে গেল, এই আলমারির মধ্যে এক খাতার পাতায় আছে তোমার সব কৌতূহলের উত্তর। অন্ধকারে আলমারি হাতড়ে সে পেল একটি জীর্ণ খাতা। খাতাটি নিয়ে সে সোজা ঊর্ধ্বশ্বাসে তার ঘরে ফিরে এলো। খানিকটা ধাতস্থ হয়ে সে ঠিক করল খাতাটা আজ রাতেই পড়বে, কাল সকাল অবধি আর অপেক্ষা নয়। এই চিন্তা করে মোমবাতি জেলে খাতাটি হাতে নিল। লাল হয়ে আসা লম্বাটে সাদা খাতা। ওপরে একটি মলাটো আছে, কিন্তু তাও প্রায় জীর্ণ হয়ে গেছে। সে খাতার পাতা উল্টালো। লেখাগুলো প্রায় আবছা হয়ে এসেছে। দেখে মনে হয় খাতাটির পাতায় অনেক বছর আর কারো হাত পড়েনি। ধুলো ঝেড়ে দীপ খাতাটি পড়া শুরু করলো।
আমি কনক চাপা। হ্যাঁ, কনকের মতোই গায়ের রং ছিল আমার। মা তাই নাম দিয়েছিল কনক চাপা। মা আমায় কনক বলে ডাকত। আমার মায়ের নাম ছিল আদুরি, কিন্তু ভাগ্যের পরিহাসেই বলো, আমার মা কোনোদিন কারো আদুরি হতে পারেনি। আমার জন্মের আগেই আমার বাবা মারা যান। দুধের শিশু আমাকে নিয়ে মা পড়েছিল অথই জলে। ঠিক সেই সময় মায়ের এক আত্মীয় মাকে নিয়ে আসেন এই বাড়িতে। এই বাড়ির বড়কর্তা রাজেন্দ্র নারায়ণের স্ত্রী শ্যামলী একটি পুত্র সন্তান প্রসব করে মারা যান। এখন এই সদ্যজাত সন্তানকে নিয়ে রাজেন্দ্র নারায়ণ পড়েছেন মহাজালায়। প্রথমে আমার মাকে রাখতে বড়কর্তা একটু আপত্তি করেছিল, কারণ তার সাথে ছিলাম সদ্যজাত আমি। কিন্তু নিজের সন্তানের কথা চিন্তা করে মাকে বহাল করেন। সদ্য প্রসূতা মায়ের বুকে ছিল অগাধ দুধ। আমাকে খাইয়েও তার বুকে দুধ থেকে যেত। ওই ছোট্ট দুধের শিশুটি যখন মাতৃদুগ্ধের জন্য কাঁদত, সেটা আমার মায়ের মর্মে গিয়ে আঘাত হানত। মা তাকেও তার বুকের দুধ খাওয়াতো। ধীরে ধীরে মায়ের ভালোবাসায়, পরিচর্যায় আমরা দুজনেই বড় হতে থাকলাম। বড়কর্তা খুব ব্যস্ত মানুষ ছিলেন, তবুও তিনি নিয়ম করে ছেলের খবর নিতেন। ধীরে ধীরে মা তার খুব বিশ্বাসী হয়ে উঠেছিলেন। বীরেন্দ্র আর আমি ছিলাম প্রায় সমবয়সী। আমাদের সম্পর্ক দিন দিন গভীর হতে লাগলো। বীরেন্দ্র কিছুতেই আমাকে বোন বলে মনে করতো না, বলতো, বড় হলে আমি তোকে বিয়ে করব। বড়কর্তা বীরেন্দ্রকে পড়তে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দিলেন। আমি খুব একা হয়ে গেলাম। পড়াশোনা যা করেছি তা বাড়িতেই। ছুটিতে বীরেন্দ্র যখন বাড়ি আসতো, সাথে নিয়ে আসতো একরাশ ভালো লাগা। স্বপ্নের মতো দিনগুলো কেটে যেত। বীরেন্দ্র চলে যাওয়ার পর আমি লুকিয়ে লুকিয়ে কাঁদতাম আর অপেক্ষা করতাম আবার কবে বীরেন্দ্র আসবে। ধীরে ধীরে যৌবন এলো, মনের মধ্যে ভালোবাসার পাখনা মেলে দিল। বীরেন্দ্র পড়াশোনা শেষ করে ফিরে এলো। আমার যেন আর খুশির সীমা রইল না। বড়কর্তার বিশাল ব্যবসা, বীরেন্দ্র সেই ব্যবসায় প্রবেশ করলো। একদিন বীরেন্দ্র আমাকে তার ভালোবাসার কথা জানালো। এক জ্যোৎস্না মাখা মধ্যরাত সাক্ষী হয়ে রইল আমার আর বীরেন্দ্রর ভালোবাসার। সেদিন দুজন দুজনের কাছে নিজেদের সমর্পিত করলাম। ভেসে গিয়েছিলাম বাঁধ ভাঙা ভালোবাসায়। কিন্তু বড়কর্তার অভিজ্ঞ চোখে আমাদের সম্পর্কটা ধরা পড়ে গেল। তিনি কিছুতেই মেনে নিলেন না আমাদের সম্পর্কটা। তারই আশ্রিতার মেয়ে কিনা হবে তার পুত্রবধূ। ফলে তিনি বীরেন্দ্রকে বিয়ের জন্য চাপ দিতে থাকলেন। সাথে ভয়ও দেখালেন, তার পছন্দ করা পাত্রীকে বিয়ে না করলে তিনি তার সমস্ত সম্পত্তি থেকে বীরেন্দ্রকে বেদখল করবেন। বীরেন্দ্র আর আমি ঠিক করলাম আমরা পালিয়ে যাব এখান থেকে, কারণ আমি যে আমার হবু মাতৃত্বের চিহ্ন আর লুকিয়ে রাখতে পারছিলাম না। ব্যাস, এতটুকু লেখা রয়েছে খাতার পাতায়। এরপর সাদা খাতা। খাতাটি পড়তে পড়তে কখন যে ভোর হয়ে এসেছে খেয়াল করেনি দীপ। কিন্তু এরপর কি হয়েছিল, কি ঘটেছিল কনকের সাথে, তা যে লেখা নেই, সেটা যে জানতে হবেই। কিন্তু এখন আর কোনো উপায় নেই। আবার রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে। সকালবেলা রামদিন কাকা এলেন। গতকাল রাতের কোনো কথাই রামদিনকে বলল না দীপ। শুধু জানতে চাইল বীরেন্দ্র নারায়ণ বিবাহিত কিনা। রামদিন বললেন, বড়কর্তার পছন্দ করা মেয়েকে ছোটকর্তা বিয়ে করেছেন। দীপ আন্দাজ করতে পারল তাহলে কনকের সাথে বীরেন্দ্রর বিয়ে হয়নি। কনককে কখনোই পছন্দ ছিল না রাজেন্দ্র নারায়ণের। সারাদিন দীপের মনটা অস্থির হয়ে থাকল, শুধুমাত্র রাতের অপেক্ষা। আজ রাতে তাকে জানতেই হবে কি ঘটেছিল। তা শুধু কনক চাপাই পারবে বলতে। রাতের খাবার আজ একটু তাড়াতাড়ি খেয়ে নিয়ে ঘরে এসে বসল দীপ। মোম জেলে খাতাটি হাতে নিয়ে বসে রইল। সে বলে উঠল, কনক চাপা, আমার ডাকে সাড়া দাও। আমি জানতে চাই তোমার সাথে কি ঘটেছিল। আমাকে বলো, দয়া করে বলো, বিশ্বাস করো আমায়। এরপর হাতে ধরা সাদা খাতাটায় লেখা ফুটে উঠতে থাকলো। দীপ পড়তে শুরু করলো। কিন্তু আমি বীরেন্দ্রকে চিনতে ভুল করেছিলাম। নির্দিষ্ট করার সময় নির্দিষ্ট স্থানে গিয়ে আমি অপেক্ষা করেছিলাম বীরেন্দ্রর জন্য, কিন্তু বীরেন্দ্র আসেনি। তবে এসেছিল কিছু অচেনা অতিথি। তারা আমাকে কুকুর শিয়ালের মতো ছিঁড়ে খেয়েছিল। আমার কোনো কাকুতি মিনতি তারা শোনেনি। আমি তাদের পায়ে মাথা খুঁড়েছি, এও বলেছিলাম আমাকে ছেড়ে দিলে অনেক দূরে চলে যাব আমি, কোনো দিনও কোনো দাবি দাওয়া নিয়ে ফিরে আসব না। কিন্তু তারা আমার কোনো কথায় কর্ণপাত করেনি। প্রাণী না মেরে আমাকে ফেলে দিয়ে গিয়েছিল জঙ্গলে। ভেবেছিল জীবজন্তু আমায় খেয়ে নেবে। সেদিন সেই পাশবিক অত্যাচারের ফলে আমার গর্ভের সন্তান মারা গিয়েছিল, আর আমি মারা গিয়েছিলাম অতিরিক্ত রক্তক্ষরণে। রাজেন্দ্র নারায়ণ রায় বংশ গৌরব রক্ষার্থে কতটা ভয়ঙ্কর হতে পারেন সেদিন বুঝেছিলাম। কিন্তু কাপুরুষ অর্থলোভী বীরেন্দ্রকে কোনোদিন ক্ষমা করতে পারবো না আমি।
খাতাটা পড়ে দীপের চোখ দিয়ে নিঃশব্দে জল ঝরতে লাগলো। সে পুনরায় জিজ্ঞাসা করলো, তোমার মা কোথায় গেলেন? খাতার পাতায় লেখা ফুটে উঠল, আমার কোনো খবর না পেয়ে মা কিছু একটা আজ করতে পেরেছিলেন। মা রাজেন্দ্র নারায়ণকে জিজ্ঞাসা করেছিলেন আমার কথা, কিন্তু কোনো জবাব পাননি। এরপর মা আর বেশি দিন বাঁচেননি। জীবনে অনেক আঘাত পেয়েছিলেন, কিন্তু সন্তান শোকে গুমড়ে গুমড়ে মরেছিলেন। দীপ বলে উঠল, কি করতে হবে আমাকে যাতে তুমি মুক্তি পাও? দীপ জবাব পেল খাতার পাতায়, আগামী অমাবস্যার দিন বীরেন্দ্র নারায়ণকে এই বাড়িতে নিয়ে আসতে হবে, তবেই কনকচাপা মুক্তি পাবে। একমাত্র দীপই তাকে মুক্তি দিতে পারে। যেভাবেই হোক বীরেন্দ্রকে একবার আনতে হবে এই শ্যামলীতে। ভোর হতে আর বেশি সময় বাকি নেই। দীপ সামনের বারান্দায় চেয়ারটাতে গিয়ে বসল। আজ সেসব প্রশ্নের জবাব পেয়েছে। তার মন কিছুটা হালকা হলো, কিন্তু এখন বীরেন্দ্র নারায়ণকে কিভাবে আনবে এই বাড়িতে, এটাই ভাবতে লাগলো। পরদিন সকালে অফিসে গিয়ে বীরেন্দ্র নারায়ণের খোঁজ খবর নিয়ে অনেক অজানা তথ্য জানতে পারল সে। বীরেন্দ্র নারায়ণের কাঠ চেরাই কলগুলোতে ঝামেলা চলছে ইদানিং। এটাও শোনা যাচ্ছে তার ছেলে অমরেন্দ্র নারায়ণ চোরা কাঠুরিদের সাথে হাত মিলিয়ে বনের গাছ ধ্বংস করছে। তার বাবা সম্মানীয় ব্যক্তি বলে ছাড় পেয়ে যাচ্ছে সে। অর্ঘদীপ দেখল এই তার সুযোগ। সে একদিন বিকেলবেলায় বীরেন্দ্র নারায়ণের বাড়ির ঠিকানায় গেল। গিয়ে দেখল বেশ বড় দোতলা বাড়ি। ধনী ব্যক্তির বাড়ি দেখলে সেটা বোঝা যায়। বাড়ির বাইরে উর্দি পরা দারোয়ান বললে, ছোট কর্তার শরীর ভালো নেই, আজ দেখা হবে না। দীপ তখন নিজের নামের কার্ড দারোয়ানের হাতে দিয়ে বলল, বাবুর হাতে গিয়ে এটা দাও। কিছুক্ষণ পরে ভেতরে যাওয়ার ডাক পেল সে। বেশ সাজানো গোছানো বসার বড় ঘর। দামি সোফা সেটে বসে রয়েছেন বীরেন্দ্র নারায়ণ। বয়স হয়েছে, কিন্তু এককালে বেশ সুপুরুষ ছিলেন, সেটা বোঝা যায়। দীপ নিজের পরিচয় দিয়ে আলাপ করল। বীরেন্দ্র নারায়ণ জানালেন তিনি দুঃখিত দীপের সাথে আগে আলাপ করতে পারেননি বলে। আসলে আজকাল তার শরীরটা বয়সজনিত কারণে ভালো যাচ্ছে না। তিনি জানেন যে দীপ তাদের বাংলোতেই আছে। তিনি খানিক অবাক হয়েছেন, দীপ এতদিন ওখানে আছে কিভাবে। দীপ বীরেন্দ্র নারায়ণকে শ্যামলীতে চায়ের নিমন্ত্রণ করলেন, কিন্তু বীরেন্দ্র নারায়ণ শরীরের অজুহাতে রাজি হলেন না কিছুতেই। দীপ কি করবে ভেবে পেল না। সে যে কনকচাপাকে কথা দিয়েছে তাকে সে মুক্তি দেবেই। পরশুই যে অমাবস্যা, হাতে আর সময় বিশেষ নেই। কোনোভাবেই বীরেন্দ্র নারায়ণকে রাজি করাতে না পেরে শেষ অস্ত্র প্রয়োগ করল দীপ। বীরেন্দ্র নারায়ণকে বলল, আপনার জন্য পরশুদিন বিকেলে চায়ের টেবিলে অপেক্ষা করব আমি জানি আপনি আসবেন। আসতে হবেই আপনাকে, কারণ কনকচাপার মৃত্যু রহস্য আমি জানি। এত বছর বাদে বিস্মৃত কনকচাপার নাম শুনে বীরেন্দ্র নারায়ণ হতবাক হয়ে রইলেন। দীপ আর কথা না বাড়িয়ে বাড়িতে ফিরে এলো। দীপের মনে স্থির বিশ্বাস ছিল যে অস্ত্র প্রয়োগ করেছে তাতে বীরেন্দ্র নারায়ণ আসবেই। রাত হলে সে কনকের উপস্থিতি টের পেল। দীপ বলল, কনকচাপা তৈরি হও, বীরেন্দ্র নারায়ণ আসছে। সে দিনটি ছিল শনিবার, অমাবস্যা। দীপ সকালে রামদিনকে বলে রেখেছিল সন্ধেবেলা তার এক অতিথি আসবে, বিকেলবেলা যেন কিছু খাবার দাবার বানিয়ে রেখে যায়। বিকেলবেলা রামদিন খাবার দাবার বানিয়ে রেখে প্রতিদিনের মতো টেবিলে চাপা দিয়ে রেখে চলে গেল। দীপ সামনের বারান্দায় বসে আছে অধীর অপেক্ষায়। আকাশ যেন গুমোট হয়ে আছে। মনে হচ্ছে আজ প্রচণ্ড ঝড় বৃষ্টি উঠবে। একটি গাড়ি তার বাড়ির সামনে এসে দাঁড়ালো। তার থেকে বীরেন্দ্র নারায়ণ নামলেন। এই বয়সেও তিনি আজ নিজে গাড়ি চালিয়ে এসেছেন। দীপ তাকে স্বাগত জানালো। বীরেন্দ্র নারায়ণ প্রথমে দীপের কাছে জানতে চাইলেন সে কি করে কনকচাপাকে চিনল। দীপ বলল, এত তাড়া কিসের বীরেন্দ্রবাবু, বসুন, একটু চা খান। ভদ্রতার খাতিরে বীরেন্দ্র নারায়ণ অনিচ্ছা সত্ত্বেও বাড়িটির বসার ঘরে গিয়ে বসলেন, চা খেলেন। এবার দীপ সেই সাদা খাতাটি বীরেন্দ্রর হাতে দিল। বীরেন্দ্র সেই খাতাটি পড়তে লাগলেন। পড়া শেষ করে বীরেন্দ্র নারায়ণ চিৎকার করে উঠলেন, এতে কি প্রমাণ করতে চাইছো? বাইরে তখন ঝড় উঠেছে। দীপ ঠান্ডা গলায় বলল, বীরেন্দ্রবাবু, এর পরের ইতিহাসটা শুধু আমি জানি। বলুন তো, কনকচাপাকে মারতে বদমাশগুলোকে কেন পাঠিয়েছিলেন? আমি যতদূর শুনেছি আপনার পিতা যতই রাগী হন তিনি সজ্জন ব্যক্তি ছিলেন। সন্তানতুল্য কনককে তিনি কিছুতেই ওই নরপশুদের হাতে তুলে দিতে পারেন না। বীরেন্দ্র নারায়ণ কোনো কথা না বলে দীপকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে চাইলেন। বাইরে তখন তুমুল ঝড় বৃষ্টি শুরু হয়েছে, সাথে চলছে মুহুর্মুহু বজ্রপাত।
কিন্তু বীরেন্দ্রনারায়ণ কিছুতেই ঘরের বাইরে বেরোতে পারলেন না। তখন তিনি দেখতে পেলেন এক ক্রোধে উন্মত্ত নারী মূর্তিকে। শুনতে পেলেন, আমি তো তোমাকে ভালোবেসেছিলাম বীরেন্দ্র, আমার সব কিছু তোমায় উজাড় করে দিয়েছিলাম। তুমি কি করে পারলে নিজের সন্তানকে হত্যা করতে, ওই নরপশুদের হাতে আমায় তুলে দিতে? এতটুকু বিবেকে বাঁধল না তোমার? এইবার বীরেন্দ্র গলায় কাতর আরতি শোনা গেল। বিশ্বাস করো কনক, আমি ওদের বলেছিলাম শুধু ভয় দেখিয়ে তোমাকে তাড়িয়ে দিতে। কনক বলল, চুপ করো মিথ্যেবাদী লোভী কাপুরুষ, বাপের সম্পত্তির লোভে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিলে, এতটুকু বিবেকের দংশন হয়নি তোমার। কথাগুলো বলে চুপ করল কনক চাপা। বিশ্বাস করো কনক, তোমাকে আমি অনেক খুঁজেছি। আবার গর্জে উঠল কনক, চুপ করো বীরেন্দ্র, আর মিথ্যে কথা বলো না। তাহলে আর কোনোদিন এই বাড়িতে আসোনি কেন? কিসের ভয় ছিল তোমার? মুক্তি, মুক্তি চাই আজ আমি। বহু বছর ধরে রয়েছি আমি মুক্তির প্রতীক্ষায়। হঠাৎ প্রচণ্ড কড়কর আওয়াজে ও আলোর দ্যুতিতে যেন চারদিক ঝলসে উঠল। আর কিছু মনে নেই দীপের। চোখ যখন খুলল, নিজেকে দেখতে পেল শুয়ে আছে বিছানায়। কতগুলো উদ্বিগ্ন চোখ তাকিয়ে আছে তার দিকে। চোখ খুলে বাবা মাকে দেখতে পেল দীপ। মার থেকে জানতে পারল দুদিন ধরে সে অজ্ঞান হয়েছিল। সেদিন প্রচণ্ড ঝড় জলের রাতে অনেকেই প্রচণ্ড জোর বাজ পড়ার শব্দ শুনতে পেয়েছিল, কিন্তু ওই রাতে কি হয়েছিল তা কেউ জানতে পারেনি। পরদিন রামদিন তার বাংলোতে গেলে দেখতে পায় বাংলো বলে আর কিছু নেই, জ্বলে পুরো ছারখাড় হয়ে গেছে সব। আর দীপ অচৈতন্য হয়ে বাগানে পড়েছিল। রামদিন অফিসে খবর দিলে তারা তাকে হসপিটালে ভর্তি করে দীপের বাবা মাকে খবর দিয়েছে। তবে এটা কেউ বুঝতে পারছে না অত ঝড় জলের রাতে দীপ বাগানে কি করছিল, আর অত বৃষ্টির মধ্যে বাড়িটা আগুনে পুড়ে ছাই হলো কি করে। তবে ঈশ্বরের অশেষ কৃপা, দীপের কিছু হয়নি। দীপের মা জানতে চাইল দীপের কি কিছুই মনে নেই। দীপ মুচকি হাসলো, কিছু প্রশ্নের উত্তর না খোঁজাই ভালো। এই খবরটিও নাকি শোনা যাচ্ছে প্রসিদ্ধ ব্যবসায়ী বীরেন্দ্রনারায়ণ কাউকে কিছু না বলে ওই দিন বাড়ি থেকে বেরিয়েছিলেন, তিনি আর বাড়ি ফেরেননি। কলেজ জীবনের যুক্তিবাদী দীপ এই ঘটনার কোনো রকম যুক্তি খাড়া করতে পারেনি। সুস্থ হয়ে দীপ একবার গিয়েছিল শ্যামলীতে, বাগান পেরিয়ে বাড়িটায় ঢুকেছিল, কোনো কিছু আর অবশিষ্ট নেই। আজ মনে খুব শান্তি পেল দীপ এই ভেবে যে কনক চাপা মুক্তি পেয়েছে এবং দীপকে বাঁচিয়ে দিয়েছে। হঠাৎ তার চোখে পড়ল সব ছাইভস্যের মধ্যে একটা আধপোড়া সাদা পাতায় লেখা আছে, মুক্তি দিয়েছ আমায় তুমি, আমি কনক চাপা আজ মুক্তি পেলাম। কনক চাপার সেই শেষ চিহ্নটুকু দীপ ছিঁড়ে হাওয়ায় ভাসিয়ে দিল। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।